আসসালামু আলাইকুম। জীবনের সুখ দুঃখ ফেলে আসা অনেক স্মৃতি, বেঁচে থাকার স্বপ্ন সব কিছুই আমি মেহনাজ, আমি আমার প্রিয় আপু আন্টিদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের ব্লগটা শুরু করেছি সোমবার বিকাল থেকে। মেয়েকে কোচিংয়ে দিয়ে দিয়েছি, মা ছেলে হাঁটছি, যাব একটা লাইব্রেরিতে। তো হেঁটে হেঁটেই এখান থেকে যাওয়া শুরু করেছি। আর প্রথমে চিন্তা করছি যে একটু চা খেয়ে নিব, তো এ কারণে চায়ের দোকানে হেঁটেই চলে যাচ্ছি। চলে আসলাম, এখানে এসে একটা চা খাবো, কারণ সোমবার দিনটা না আমাকে পুরাটা দৌড়ের উপরে থাকতে হয়। দেখা যায় যে একদম ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন রেডি করে ওদেরকে রেডি করে স্কুলে দিয়ে বাসায় আসা, ঘর সংসারের কাজ সামলে নেওয়া, এরপরে হচ্ছে যে আবারও আনতে যাওয়া, আপনাদের ভাইয়ার জন্য সব কিছু রেডি করে দেওয়া। তো সব কিছু মিলেই অনেক লম্বা একটা সময় আমাকে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে থাকতে হয়। তাই চিন্তা করছি যে একটুখানি দুধ চা খেয়ে নিজের শরীরে এনার্জি নিয়ে নিই। অসিফ এখানে জেমস চকলেট পছন্দ করেছে, তো 2 বাচ্চার জন্য 2টা নিয়ে নিলাম। আর এখানে এই যে আমি টাকার ব্যাপারে খুব সচেতন। কেউ যদি আমাকে ছেঁড়া টাকা, টেপ দেওয়া টাকা দেয়, তো সেগুলো আমি চেক করে তারপরে হচ্ছে যে সাথে সাথেই চেঞ্জ করে নিই। চলে এসেছি একটা লাইব্রেরিতে। এই লাইব্রেরিটা বেশ বড়সড়। লাইব্রেরিতে দরকার হচ্ছে যে ওয়াসিফের জন্য কালার পেন্সিল, সেই সাথে সুভার জন্য একটা পেন্সিল বক্স। তো এখানে পেন্সিল বক্স দেখে অসিফও বলছে আম্মু আমাকেও একটা দিতে হবে। আর নর্মালি আমি যেটা কিনি সেটা 2 বাচ্চার জন্য একই রকমই কেনার চেষ্টা করি, কাউকে একটু বেশি বা কম দেই না। তো যেহেতু বাচ্চাদের দিতে হবে, একজনকে দিলে আরেকজন মন খারাপ করবে, তো সেই ক্ষেত্রে অনেক দেখে শুনে পছন্দ করে 2টা পেন্সিল বক্স এখান থেকে নিয়ে নিলাম। কি করব বলেন, বাইরে আসলেই আমার এক এক গাদি গাদি টাকা খরচ হয়। এই যে এখনও লাইব্রেরিতে 1000 টাকা বিল দিয়ে তারপরে হচ্ছে যে বের হচ্ছি। তো 1000 টাকা বিল হয়েছে কেন? 2টা কালার, 2টা না সরি, একটা কালার পেন্সিল নিয়েছি অসিফের জন্য, 2টা পেন্সিল বক্স নিয়েছি, সুভার জন্য স্কুলে যাওয়ার কিছু রাবার নিয়েছি, সাদা আর কালো বেনিতে দেওয়ার জন্য, দুজনের জন্য শার্পনার নিয়েছি, ইরেজার নিয়েছি। এই তো নিয়ে ছেলেকে বললাম তোমাদেরটা তুমি মানে ক্যারি করো, ও ক্যারি করেছে। এখন হচ্ছে কোচিংয়ের সামনে আমরা মা ছেলে বসা। তো এই হচ্ছে অবস্থা, টাইম পাস করছি। তো টাইম পাস করতে করতেই কিন্তু প্রায় 5টা পর্যন্ত আমাদেরকে এখানে বসে থাকতে হবে। তো কি আর করব বলেন, এখানে বসে বসে আপনাদের কমেন্টসের কিছু রিপ্লাই দিয়েছি। আর এরপর তো মেয়ে বের হয়ে গেল, মেয়েকে নিয়ে এখন হচ্ছে বাসার দিকে রওনা করেছি। তো আমাকে কিন্তু প্রায়ই মোহাম্মদপুরে আসতে হয়, বিশেষ করে মেয়ের কোচিংয়ের জন্য। আর এই যে টাউন হল কাঁচা বাজার দিয়েই এখন যাচ্ছি। মেয়েকে মেয়ের চকলেটটা দিয়ে দিলাম। তো গত ব্লগে আয়েশা সিদ্দিকা আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি তো আজ আমাদের এলাকায় এসে বাজার করে গেলেন। এই সমস্ত জিনিস আমি হচ্ছে ডিসিসি মার্কেট থেকে নেই। তো আপু আমার বাদাম টাদাম যা লাগে মোটামুটি আপনাদের ভাইয়া কারওয়ান বাজার থেকেই নিয়ে আসে, যেহেতু ওর ওয়ার্কিং প্লেসটা কারওয়ান বাজারের সাথেই লাগানো। তো আসার পথে দেখা যায় কি ও ওখান থেকেই নিয়ে আসে, সাধারণত আমার কেনা হয় না। আমি কিনলেও এই খুচরা খুচরা যতটুকু লাগে 1 সপ্তাহ 5 দিন যা লাগে ও অতটুকু পরিমাণেই কিনি। তো এই তো বাসায় চলে আসছি। তো আজ কিন্তু ভুলেই গিয়েছি আপনাদেরকে মনে করিয়ে দিতে যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখেন বাসায় এসে এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, একটা শেয়ারেরও কাজ হয়ে যাবে। যারা এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনারা পাশে থাকলে আমার মনে হয় যেন আমি এই দীর্ঘ পথটা আরও সুন্দর করে পাড়ি দিতে পারবো। তো এই যে সব কিছু দেখাচ্ছি। এখানে 2টা করে ইরেজার আর শার্পনার নিয়েছি। শার্পনারগুলো 20 টাকা করে এক একটা, খুব ভালো মানের, আর ইরেজার এক একটা 30 টাকা করে। তো এই কালার পেন্সিলগুলো নাকি অনেক ভালো, M&J। তো এটাও নিয়েছি অসিফের জন্য। আর এই হচ্ছে
পেন্সিল বক্স আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মা যখন এসেছিল আমার ভাইয়ের মেয়েটার জন্য একই ধরনের পেন্সিল বক্স নিয়েছিলাম, কিন্তু এক একটা পেন্সিল বক্স 380 টাকা করে এরকমই দাম চায়। তো আমি আজ 300 না সরি এখানে 700 টাকা দিয়ে আমি 2টা পেন্সিল বক্স নিয়েছি। ওনারা 850 টাকার নিচে দিবেই না, অনেক মানে দামাদামি করতে করতে তারপরে হচ্ছে যে আমি 2টা পেন্সিল বক্স এখানে 700 বা 750 এরকম দামটাই নিয়েছে। সব মিলিয়ে আমি 1000 টাকা বিল দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে কালার পেন্সিল নিয়েছি, সব মিলিয়ে এই তো আমি দেখাচ্ছি। আর এইখানে আমার ডায়াবেটিসের জন্য ওষুধ নিয়েছি। মোটামুটিভাবে বাইরে গেলে আমার যে কী পরিমাণ টাকা খরচ হয়, তো কি আর করব বলেন। আর বাচ্চারা আবদার করলে আমি অবশ্য সাথে সাথে দিই না, তারপরেও মোটামুটিভাবে আবার দিও। অনেক সময় ভাবি যে একটু অভাব বুঝুক, আবার ওরা এত বেশি মন খারাপ করে, এত বেশি কানের কাছে ঘ্যানর করে, তখন না দিয়েও কিন্তু পারি না। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমার কেনাকাটা। আমার মেয়ে তো তার ইউনিকর্ন পেন্সিল বক্সটা দেখে এত বেশি পছন্দ করেছে, সে সাথে সাথে তার সব কিছু এনেই আবার গুছিয়ে রেডি করে রাখছে। আর আজ তো সকালবেলা দুইজনে আগে আমি ডাকার আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, মানে স্কুলে যাবে, আজ নতুন পেন্সিল বক্স দেখাবে, এরকম একটা অবস্থা। তো আমি যেহেতু তাড়াহুড়ার মধ্যে দিয়ে থাকি, তো যাওয়ার আগে আমি শুধু সব মশলা দিয়ে মাংসটাকে এখানে কষিয়ে রেখে গিয়েছিলাম। মানে কষিয়ে বলতে কি, মশলাটা আর কি ভুনা করে এখানে রেখে গেছিলাম। এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে নেড়ে দিচ্ছি। আজ কিন্তু ঘরের কাজ আপনাদের সাথে খুব কমই শেয়ার করব, সেই সাথে আমি শেয়ার করছি যে আজকের ব্লগে আমার জার্নির অনেক অংশ থাকবে। আমি 19 বছর পরে কোথায় গিয়েছি, কি করেছি, সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করছি। মূলত আমি আগামীকাল ভোরেই আমি জার্নি করব, তো তার জন্য এখানে আজ বিকালবেলায় একটু মাংস রান্না করছি। এছাড়াও কিন্তু মাংসের সাথে অন্যান্য খাবার রয়েছে, যার কারণে মাংসটা রান্না করে রেখে গেলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। তো এই তো আমি মাঝে এসে আলু দিয়ে গেছি। তো এই যে পানিটা ছিল, কষানো পানিটা, সেটাও শুকিয়ে গিয়েছে। অলরেডি আমি ঝোলের পানি দিয়ে আমি আমার যে গরম মশলা গুঁড়ি থাকে বা মাল্টিপারপাস ইউজ যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আমার মাংস রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে রাতের বেলা। এরপরে আর কোনো কিছু আপনাদের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো পরদিন সকালবেলায় কিন্তু আমি 6:20-এ আমি আমার বাসা থেকে বের হয়েছি। তো আমাদের যে এলাকা বা যেখানে আমরা থাকি ওখানের প্রায় 4-5টা রিক্সা গেটের সামনে দাঁড়ানো থাকে, মেইন যে গেটটা। তো প্রত্যেকটা রিক্সাওয়ালার নাম জানি এবং তারা প্রতিদিনই আমাকে সহ আমার বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দেয়। তো মোটামুটিভাবে একজন পরিচিত ভাইয়ের রিক্সায় উঠেই আমি কিন্তু গুলিস্তান বাস কাউন্টারে আসি। তো আসার পথেই কিন্তু দুইজন মোটরসাইকেলে আসছিল লোক, একজন কালো কাপড় পরা মুখে আর একজন হচ্ছে মাস্ক পরা। তো আমার রিক্সাকে ঠেকিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছে 2 নম্বর যে গেটটা, বিডিআর গেটটা, সেটা কোথায়। তো রিক্সাওয়ালা ভাই না কি করেছে, হঠাৎ করে সে রিক্সা থামিয়ে তাকে উত্তর দিচ্ছে। তো আমি বললাম যে ভাই আপনি দ্রুত করেন। তখন বাজে সকাল 6:30, মানে বেশ ভোর। রাস্তাঘাটে লোকজন আছে আর উনি আমাকে সিটি কলেজের পাশে রিক্সা থামিয়ে আমার রিক্সাওয়ালার সাথে এইগুলো জিজ্ঞাসা করছে। তো সীমান্ত স্কয়ার তো পার হয়ে এসেছি আমরা অনেক আগেই। উনি ওখানে আরও লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা না করে আমার রিক্সাওয়ালাকে থামিয়ে সেই কথা জিজ্ঞাসা করে। তো 2বার মোটামুটি উনি থামানোর চেষ্টা করেছে আমার রিক্সাকে। তো তারপরও যাই হোক আমি ওনাকে বলে কয়ে দ্রুত টান দিয়ে আমি বলছি ভাই আমি একা জার্নি করছি, আপনি আমাকে নিয়ে চলেন। তো আর কোনো কিছু সমস্যা হয়নি। তারপরে তো এই যে আমি কাউন্টারে এসে 7:20-এর গাড়িতে উঠে পড়েছিলাম। তো এখানে টোল প্লাজায় পদ্মা সেতুর যে টোল দিয়ে আমি এখন গাড়িতে করে পদ্মা সেতু পার হচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের দেশটা কত সুন্দর মাশাআল্লাহ। আর এই সেতুটা যদি না হতো, দক্ষিণ অঞ্চলের মানুষের মানে যাতায়াতে কত অসুবিধাই না হতো, কত স্মুথ একটা জার্নি হয়ে যায় যে আমরা কিন্তু দিনে ফেরত আসি। আর কত ফ্রিকুয়েন্টলি জার্নি করি। যারা আমার ব্লগগুলো দেখেন, আমাকে দেখছেন দীর্ঘদিন ধরে, তারা তো জানেন যে দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহেও জার্নি হচ্ছে, 15 দিনেও হচ্ছে, 1 মাসেও হচ্ছে, এত ফ্রিকুয়েন্টলি জার্নি করি। তো আজ সম্পূর্ণ একাই কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি। আপনাদের ভাইয়াকেও নিইনি, বাচ্চাদেরকেও নিইনি। বাচ্চারা যেহেতু একদিনের এই জার্নিতে আসলে ওদের না পরবর্তী দিন আবার স্কুলে যেতে সমস্যা হয় বা শরীরের অনেক ক্ষতি হয়, যার কারণে এই চিন্তা করে আপনাদের ভাইয়ার যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিনটাও বাসায় থাকে, তো আপনাদের ভাইয়ার কাছে বাচ্চাদেরকে রেখে আমি কিন্তু একাই জার্নি করছি।
তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি। আর এছাড়াও কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুরা, আমার যেহেতু ব্লগিংয়ের বয়স বা ইউটিউব প্ল্যাটফর্মে আমার জার্নির বয়সটা কিন্তু প্রায় 6 বছরের কাছাকাছি। তো এই জার্নি করতে করতে একটু গল্প করি। আখিমণি আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি আমার একজন প্রিয় মানুষ, আপনার সব ব্লগ আমি দেখি, লাইক করি, কিন্তু কমেন্ট করি না। আমার নামটা আপনার ব্লগে বলবেন, আমার নাম আখি। আখি আপু 2টা কমেন্ট করেছেন। তো প্রথম কমেন্ট এটা, আর একটা কমেন্ট করেছেন যে সালেহা ছিল, অনেক দিন থেকে আপনার ব্লগ দেখি, সালেহা ছিল, সুভা ওসিফ ছোট ছিল তখন থেকে। অসংখ্য ধন্যবাদ আখি আপু, লম্বা সময় ধরে আপনি আমার সাথে রয়েছেন, এজন্য আমি মন থেকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছি। তার আগে দেখেন, আমি কিন্তু বাসে এসে আমি আমার প্রিয় শহর খুলনায় সোনাডাঙ্গায় এসে নেমেছি। ওখান থেকে একটা রিক্সা নিয়েছি। তো 19 বছর পরে আমি এই যে আমার মানে কলেজে যাব। আমার যে কলেজ, আমি যেখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2 বছর, আর 4 বছর অনার্স কোর্স কমপ্লিট করেছি, সেখানে যাব। তো আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি এখন রিক্সা নিয়ে আমি নির্বাচন কমিশনার অফিসে যাচ্ছি আমার ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ডটা হয়েছে সেটা আনার জন্য। তো আখি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নামটা নিতে বলেছেন, আমি আপনার নামটা নিলাম। আর আপনার জন্য মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা জানাচ্ছি। তবে আপু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টই কিন্তু আমার পরবর্তী দিনের ব্লগ তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনারা আমার সাথে কথা বললে আমার ভালো লাগে, আপনারাই আমার গল্প করার মতো মানুষ। তো এই তো আপু, দেখেন আপনারা হয়তোবা দেখছেন আপু রাস্তাঘাটের কী সব ভিডিও দেখাচ্ছে। তো আর আমার কাছে অনেক আবেগ এবং স্মৃতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমি একা একা জার্নি করছি, অনেকটা ভয় ভীতি নিয়েই কিন্তু আমি জার্নি করছি। তো বিয়ের 14 বছর হয়েছে, 15 বছর হতে যাচ্ছে, আমি কখনো আপনাদের ভাইয়াকে ছাড়া আমি কখনো এভাবে জার্নি করি না। তো দেখেন, আমি কিন্তু সোনাডাঙ্গা থেকে পার হয়ে শিববাড়ি মোড় পার হয়ে এখন আমি হচ্ছে খুলনা নিউ মার্কেটের দিকে। এই নিউ মার্কেটে যে কত স্মৃতি রয়েছে, এখানে আমার টেইলার্স রয়েছে, আমি এইখানে নিউ মার্কেটে জামা বানাতে দিতাম। অনেক দোকান আছে যেখান থেকে জুতো স্যান্ডেল কিনেছি। তো যাই হোক, মঙ্গলবার ছিল, তো আমি গত দিনের ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করছি, সোমবার মঙ্গলবারে। তো মঙ্গলবার দিনে হচ্ছে নিউ মার্কেট বন্ধ থাকে। তো এখন হচ্ছে আমি জোড়াগেটে এসেছি। যারা খুলনায় থাকেন তারা এই এলাকাগুলোর নাম অবশ্যই জানেন এবং চিনেন। আমার যে কি ভালো লাগছে, অনেক ভালো লাগছে, খুব ভালো লাগা আর ভালোবাসা নিয়েই কিন্তু আমি একা একা দৌড়াচ্ছি। তো দেখেন, এই যে এখন আমি যাব হচ্ছে নির্বাচন কমিশনার অফিসে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, সে মোটামুটিভাবে সব কাজ ঠিক করে রেখেছে, আমাকে খুব অল্প সময়ে এখানে দিতে হয়েছিল। আমি জাস্ট আমার 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট আর চোখের যে লেন্সটা থাকে সেটার একটা স্ক্যানার করে তারপরে হচ্ছে আমি আমার যে স্মার্ট কার্ড সেটা আমি উঠাতে পেরেছিলাম। তো এই যে নির্বাচন কমিশনার অফিসে এসে আমি কাজ সেরে আবারও রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা খুব কাছে, নির্বাচন কমিশন অফিস থেকে আমার কলেজটা কিন্তু খুব কাছে, তারপরেও আমি পায়ে হাঁটবো না, রিক্সা নিয়ে এখন আমি আমার কলেজে যাচ্ছি। এখানে দেখেন, রিক্সাওয়ালা যে একটা ভাব নিয়েছে, আমাকে বলছে যে আপু আপনি কি এখানে যাবেন? তো আগের 19 বছর আগে যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটা কিন্তু এখন আর নাই। তারপরেও আমার অনেক ভালো লাগা কাজ করছে, কারণ অনেক সময় অনেক বছর আমার পায়ের ধুলা এখানে পড়েছে, অনেক স্মৃতি রয়েছে। এখান থেকে আমি টিচারদের কাছে পড়তে যেতাম, মানে যেটা টিউশনি পড়তে যেতাম আর কি। তো আমি কলেজের ভিতরে ঢুকে পড়েছি। মূলত আমার কলেজে তেমন কোনো কাজ ছিল না, তারপরে যেহেতু এসেছি ভাবলাম যে অনার্সের সার্টিফিকেটটা উঠাতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি। তো এই হচ্ছে কলা ভবন, প্রশাসনিক ভবন, কত যে এই বিল্ডিংগুলোতে ক্লাস করেছি। আর আমাদের হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে এই বিল্ডিং থেকে ও বিল্ডিং, ও বিল্ডিং থেকে ও বিল্ডিংয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে হতো। তো এখন প্রায় 1:30টার মতো বাজে, আমি একটা ফর্ম ফিল আপ করছি, আর সেই সাথে এখানে দুপুরের জোহরের যে কসর নামাজ থাকে সেটাও আমি পড়ে নিয়েছি। তো পড়ে আমি ওয়েট করছি স্যারের জন্য, স্যার এসে দেখে চেক করবে, তারপরে হচ্ছে আমার বাকি কাজ শেষ হবে। তো আমি আপনাদেরকে দেখা, এখন হচ্ছে যে প্রিন্সিপাল স্যার আমার অ্যাপ্লিকেশনটা সাইন করছে আর আমি বাইরে দাঁড়ানো। তো
আমার এই কলেজের এরিয়াটা কিন্তু অনেক বড়, বিশাল বড় এরিয়া। ওই পাশ থেকে আরও অনেক বড়, কিন্তু আমি যেহেতু অল্প সময়ের জন্য এসেছি, আমি আসলে পুরো কলেজটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমার কলেজটা অনেক বেশি সুন্দর এবং কয়েকটা হল রয়েছে মেয়েদের জন্য। তো এখন আমি ইন্টারে থাকতে যে মানে হোস্টেলটাতে থাকতাম, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দেখেন কাপড় নাড়া একটা বিল্ডিং, 3 তলা, গ্রিন কালার গেট দেখা যাচ্ছে, আমি ওটা 2তলায় থাকতাম। তো কলেজের কাজ সেরে এখন আমি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসেছি, আর এখানে এসে আব্বাস হোটেল যেটা, সেখানে আমি দুপুরের জন্য খাবার নিচ্ছি। তো 3টা বাজে, আমি কিন্তু সকাল থেকে শুধু একটা কফি খেয়েছি আর 10 টাকা একটা চিড়া ভাজা খেয়েছিলাম। এই খেয়ে 3টা পর্যন্ত কাটিয়েছি। আমার যেহেতু ডায়াবেটিস আছে, তো তাড়াতাড়ি আমি এখানে এসে একটু ভাত খেয়ে নিলাম, মুরগি ভুনা আর হচ্ছে করলা ভাজি। ভাত খাওয়ার পরে পাশেই ছিল চায়ের দোকান, তো এখান থেকে খুব সুন্দর একটা চা বানিয়ে দিয়েছে ছোট্ট একটা ছেলে। তো চাটা খেয়ে আবারও আমি কাউন্টারে এসে পড়লাম। এখন প্রায় 3টা 25-এর মতো বাজে। তো আমি 3টা 35-এর একটা গাড়ি নিয়েছি। ফাইনালি আমি টিকিটটা কেটে টাকা দিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি, আর আমার গাড়িটা 40-এর মধ্যেই ছেড়ে দিয়েছে। তো গাড়িটা যাবে হচ্ছে যে রূপসা সেতু পার হয়ে মোল্লাহাট থানা, বাগেরহাটের ভেতর দিয়ে গোপালগঞ্জ হয়ে তারপরে আবারও পদ্মা সেতু হয়ে চলে আসবে। তো দেখেন, সব কাজ মোটামুটিভাবে সেরেছি। আমার মূলত মানে ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ডটা, ওইটা নেওয়াটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল। তো সেটা আমি খুব স্মুথলি সুন্দর করে কাজটা সারতে পেরেছি, কিন্তু আমার যে অনার্সের সার্টিফিকেটটা, সেটা আমি নিতে পারিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এই যে গাড়িতে উঠে পড়ে চলে এসেছি। আর এখন হচ্ছে যে মানে এই যে মেঘ করেছে, একটু আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে বৃষ্টিটা কেমন 2-3 মিনিটের মতো হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এমনটাই হচ্ছে। তো যাই হোক, গাড়িতে উঠে বসেছি, আর চিন্তা করছি যে কত তাড়াতাড়ি আমি আসলে ঢাকায় পৌঁছাতে পারি, কারণ রাত হয়ে গেলে না আমার খুব ভয় লাগে। আর যেহেতু অনেক দিনের অভ্যাস নাই একা একা মুভ করা, চলাফেরা করা, সবসময় তো আপনাদের ভাইয়ার সাথে বা বাচ্চাদেরকে নিয়ে বের হই, তো এভাবে একা একা কিন্তু বের হওয়াটা আমার জন্য অনেক বেশি ভয় লাগে। তারপর জীবন যেহেতু একা তো চালিয়ে নিতে হবে। ভয় অতটা করলেও আমি কিন্তু সারা রাস্তা দোয়া-দরুদ পড়তে পড়তে আসি। তো যাই হোক, খুব বেশি একটা সমস্যা হয়নি। এরপর রাত 9টায় আমি বাসায় পৌঁছেছিলাম। আর এই যে দেখেন, আমি কিন্তু বাগেরহাট মানে পেরিয়ে এখন গোপালগঞ্জের ভিতরে ঢুকে পড়েছি। তো গোপালগঞ্জ পার হয়েই তারপরে কি বলবো, মানে পদ্মা সেতু পার হতে হতে আমার মাগরিব হয়ে গিয়েছিল, আর রাত 9টায় আমি বাসায় ঢুকেছিলাম। তো জীবনটাই হচ্ছে এভাবে একটা গাড়ির মতো, মানে সবসময় উদ্দেশ্যকে টার্গেট করেই কিন্তু ছুটতে হয়, অনবরত ছুটতে হয়, সকাল সন্ধ্যা এভাবে ছোটার ভিতরেই থাকি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।